হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দেবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায়। আজ প্রায় 4 বছর পর আমার গার্লফ্রেন্ড মিতু আমারই হসপিটালে আসলো অ্যাবর্শন করাতে। সে আমাকে দেখেই থ হয়ে রইল। সে হয়তো জানতো না আমি হসপিটালে আছি। প্রায় 4 বছর ধরে আমি যাকে পাগলের মতো খুঁজেছি, তাকে শেষে এইভাবে দেখব, তা অবাকের চরম সীমানায় পৌঁছে যাওয়ার মতোই। আজ থেকে প্রায় 4 বছর আগে যখন আমি মেডিকেলে পড়তাম, তখন মিতুর সাথে আমার রিলেশন ছিল। সেখান থেকে পড়াশোনা শেষ করে যখন লন্ডন যাচ্ছে উচ্চশিক্ষিত হয়ে মিতুর বাবার সামনে যোগ্য পাত্র হয়ে দাঁড়াবো বলে। যাওয়ার সময় মিতু আমাকে অনেকবার বলেছিল তাকে এভাবে একা পেলে না যেতে। তাকে নাকি বাড়ি থেকে বিয়ের জন্য চাপ দিচ্ছে। বলেছিলাম আর মাত্র 2 বছর কোনো রকম ম্যানেজ করো, তারপর আমি তোমার যোগ্য পাত্র হয়ে তোমার বাবার সামনে দাঁড়াবো। সেদিন সে আমার হাত ধরে বলল, 2 বছর ম্যানেজ করতে পারবো কি না জানি না, তবে এটা জানি তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না। যখন আমি চলে গেলাম, প্রথম 1 বছর তার সাথে যোগাযোগ ভালো থাকলেও পরে পরে কেন জানি মিতু আমার সাথে কম কথা বলতো। হঠাৎ তার সাথে যোগাযোগ বন্ধ হয়ে যায়। তারপর থেকে আমাদের যোগাযোগ হয়নি। যখন দেশে ফিরলাম তখন মিতুকে আমি পাগলের মতো খুঁজেছি। তারা বাসাও চেঞ্জ করে ফেলেছিল। তার অনেক বান্ধবীদের জিজ্ঞেস করেছিলাম তার ব্যাপারে, তারাও কিছু জানে না। অনেক দিন খুঁজেছিলাম তাকে, কিন্তু পরে যখন জানতে পারলাম তার বিয়ে হয়ে গেল, তখন যেন আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। মিতু কী করে পারলো? সে কি পারলো না আর কিছুদিন অপেক্ষা করতে? এটাই ছিল বুঝি আমার প্রতি তার ভালোবাসা। নিজেকেও তখন আমার অপরাধী মনে হচ্ছিল, কারণ ওর তো কোনো দোষ নেই। একটা মেয়ের কতই বা চাপ সহ্য করার ক্ষমতা থাকে। আমারই ভুল হয়েছিল তাকে একা ফেলে যাওয়া, কিন্তু আমারও যে কিছু করার ছিল না, কারণ তাকে পেতে হলে আমার তাকে যোগ্য পাত্র হয়ে উঠতে হবে। কিন্তু নিয়তির কি খেল, সারা বছর গাছ পরিচর্যা করে ফল ধরার সময় গাছ ভেঙে গেল। জীবনে কি পাপ করেছিলাম জানি না, যার শাস্তি আমাকে এভাবে পেতে হলো। তারপর মনে মনে সিদ্ধান্ত নিলাম সারা জীবন চিরকুমার হয়ে কাটিয়ে দেব, কারণ মৃত্যুর জায়গায় আমি কাউকে কল্পনা কখনো করিও না, আর করতে পারবো না, কারণ তার প্রতি আমার ভালোবাসাটা ছিল অন্য 8-10টা ভালোবাসা থেকে আলাদা। মৃত্যুর জায়গায় অন্য কাউকে সেই অধিকার দিতে পারবো কি না জানি না। এভাবে কেটে গেল আরও 2টি বছর। আজ আমি শহরের বড় ডাক্তারদের মাঝে একজন। তবু আমার মনে কিছু একটা অপূর্ণ রয়ে গেল। 4 বছর আগের সেই স্মৃতিগুলো আজও আমার মনের মধ্যে গাঁথা। কিন্তু আজ আমি মিতুকে এইভাবে দেখব তা কোনো দিন ভাবতেও পারিনি। এই 4 বছরে কোনো পরিবর্তন হয়নি মেয়েটার, একদম আগের মতোই আছে। ভেবেছিলাম স্বামীর সংসারে সে অনেক সুখেই আছে, তাহলে কেন আজও অ্যাবর্শন করার জন্য আমার কাছে আসলো? বাচ্চা তো সৃষ্টিকর্তার দেওয়া একটা উপহার, তাহলে কেন অন্য কিছু ভাবতে আমার বিবেকে বাধা দিচ্ছে? কারণ মিতুর চরিত্রে আমি কখনো কোনো খারাপ কিছু দেখিনি। শিশির ভেজা ফুলের মতো পবিত্র ছিল আমার সেই মিতু। দেখলাম মিতু একা এসেছে, ভাবলাম নিশ্চয়ই কোনো গণ্ডগোল আছে, না হলে কেউ না থাক, অন্তত স্বামী তো সেই সময় তার পাশে থাকে। তো তাকে নিয়ে আলাদা একটা জায়গায় গিয়ে বসলাম। মাথা নিচু করে আছে সে, কোনো কথা বলছে না। ওকে মনের ভিতর জমে থাকা আক্ষেপ অনেক কিছুই বলে ফেললাম, তবে মেয়েটা মাথা নিচু করে আছে। যখন জিজ্ঞেস করলাম বাচ্চাটা কেন নষ্ট করতে চাইছো, তখন সে কান্না জড়ানো কণ্ঠে উচ্চস্বরে বলতে লাগলো, তো কি করব আমি? কি পরিচয়ে তাকে আমি বড় করব? দিন শেষে যখন সকল ছেলেদেরকে তাদের বাবা এসে বাড়ি নিয়ে যাবে, তখন ও যদি আমাকে বাবার কথা জিজ্ঞেস করে আমি কি বলবো? পিতৃহীন পরিচয় নিয়ে কি সে বড় হবে সমাজে? আমি চাই না এটা, কখনো চাই না। ও এক নিঃশ্বাসে সব বলে গেল। অবাক দৃষ্টিতে আর দিকে তাকিয়ে জিজ্ঞেস করলাম, পিতৃহীন বড় হতে যাবে কেন? তোমার তো স্বামী আছে, যা ওর পিতৃ পরিচয়ের জন্য যথেষ্ট। নিকুচি করি আমি ওই কুকুরের ওই রকম একটা অমানুষের পরিচয় দিয়ে আমি আমার বাচ্চাকে বড় করতে চাই না। তার এই কথায় বুঝলাম সে স্বামীর ঘরে তেমন সুখে নেই।
নিশ্চয়ই কোনো অমানসিকতার কারণে তার জীবনটা কিছুটা দুঃখের সাগরে ভেসে আছে। মাঝে মাঝে আমার মনেও কিছু অজানা প্রশ্ন এসে হানা দেয়। একটা মেয়ে নিজের পরিবারকে ছেড়ে, আত্মীয় স্বজন সবার মায়া ত্যাগ করে অচেনা একটা মানুষের কাছে চলে যায় সারা জীবনের জন্য। তার বিনিময়েও কি অচেনা মানুষটার কাছে একটু ভালোবাসা আশা করতে পারে না? আশা করে না সুন্দর করে ঘরটাকে সাজিয়ে অচেনা মানুষটার হাত ধরে সারা জীবনে একসাথে থাকতে? কিন্তু আমরা অনেক ছেলেরাই তা বিবেচনা না করে শুধু বউ মানে একটা বৈধ ভোগের উদাহরণ হিসেবে বুঝি। বলছি না সব ছেলেরা এরকম, কিন্তু কিছু কিছু ছেলে আছে যারা এর ব্যতিক্রম নয়। ওকে জিজ্ঞেস করলাম, তোমার এই সিদ্ধান্তের ব্যাপারে তোমার স্বামীর কি কোনো আপত্তি নেই? ও এবার শান্ত গলায় বলল, আমার ডিভোর্স হয়ে গেছে। তুমি চলে যাওয়ার পর থেকে আমি অনেক দিন বাড়িতে কোনো রকম ম্যানেজ করেছিলাম, কিন্তু বাবারও তো একটা ধৈর্যের সীমা আছে। হুট করে একদিন বাবা আমায় বলল আমার নাকি 2 দিন পর বিয়ে, ছেলের নাকি নিজস্ব বিজনেস আছে। বাবাকে অনেকবার রিকোয়েস্ট করেছিলাম, কিন্তু শেষে বাবার জেদের কাছে হার মেনে গেলাম। আসার পর তোমাকে আমি অনেক খুঁজেছি, পাইনি। পরে যখন শুনলাম তুমি বিয়ে করে নিয়েছো, তখন আমি নিজেকে কোনো রকম বুঝিয়ে পরিস্থিতির সাথে নিজেকে মানিয়ে নিয়েছি। আস্তে আস্তে একা থাকার চেষ্টায় নিজেকে অনেকটাই মানিয়ে নিয়েছি। কিন্তু তোমার ডিভোর্স হওয়ার কাহিনীটা কি? বিয়ের 2 মাস পরই ওর বাবা মানে আমার শ্বশুর মারা যায়, যার কারণে ও যেভাবে খুশি সেভাবে চলতো। বাধা দেওয়ার কেউ ছিল না। আমি কিছু বললেই উল্টো আমার সাথে রাগারাগি করতো। অনেক রাত করে বাড়ি ফিরতো, জুয়া খেলতে খেলতে সব কিছুই ও বিক্রি করে দিল। পরে যখন বাড়িটা ছাড়া আর কিছুই রইল না, তখন আমার উপর খুব প্রতি রাতেই অত্যাচার করতো। বলতো বাবার কাছ থেকে টাকা নিয়ে যেতে। বাবা কয়েকবার টাকা দিয়েও ছিল, কিন্তু ধীরে ধীরে লোভের মাত্রার সাথে আমাকে অত্যাচারের মাত্রা বেড়ে গেল। তারপর ডিসিশন নিলাম তার মতো অমানুষের সাথে আর নয়। ওর সাথে ডিভোর্স হওয়ার পরই আমি জানতে পারলাম আমি মা হতে চলেছি। ওর কথাগুলো শুনে আমার চোখের কোণে জল জমে গেল। তখনই ছোট্ট একটা বাচ্চা এসে আমায় জড়িয়ে ধরলো। তোমার ছেলেটা তো খুব সুন্দর। আমি একটি মুচকি এসে বললাম, ও আমার ছেলে না, ওর মা এই হসপিটালে ভর্তি আছে, যার জন্য ও আমাকে চেনে। খুব দুষ্ট একটা ছেলে। 2 দিনের পরিচয়ে আমাকে তারা আপন করে নিয়েছে। তোমার কি কোনো ছেলে নেই? আছে। আচ্ছা চলো, আমার দেরি হয়ে যাচ্ছে, বেশি সময় নেই আমার হাতে। এই বলে হাঁটা শুরু করলো। পেছন থেকে ওর হাতটা ধরে বললাম, তুমি কি এখন আমায় ভালোবাসো? ও আমার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। চোখের কোণে গড়িয়ে পড়া জলটা আরও দ্বিগুণ আকার ধারণ করলো। তোমার সেই পিতৃহীন বাচ্চার দায়িত্বটা যদি আমি নিতে চাই, দেবে আমায় সেই অধিকার? তোমার জীবনে আমি নতুন করে জড়িয়ে তোমার সাজানো সংসার নষ্ট করার কোনো ইচ্ছেই আমার নেই। আর তুমি ভুলে যাচ্ছ তোমারও একটা বাচ্চা আছে। তুমি আমার কাছে ফিরে আসলে তোমার সেই সন্তানটাই হবে আমার সন্তান। তুমি ফিরে এলেই তোমায় নিয়ে গড়ে তুলবে একটা ছোট্ট সংসার, যেটা তুমি নিজে হাতেই সাজিয়ে নেবে। তুমি কি এখনো বিয়ে করনি? হাঁটু ধরে বসে বললাম, না। ধরবে আমার এই হাতটা? কথা দিচ্ছি কখনো ছেড়ে যাব না। আজীবন ধরে রাখবো তোমার ওই 2টি হাত, আগলে রাখবো সারা জীবন। বন্ধুরা, আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দেবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। ধন্যবাদ। মিতুকে আমি পাগলের মতো খুঁজেছি। তারা বাসাও চেঞ্জ করে ফেলেছিল। তার অনেক বান্ধবীদের জিজ্ঞেস করেছিলাম তার ব্যাপারে, তারাও কিছু জানে না। অনেক দিন খুঁজেছিলাম তাকে, কিন্তু পরে যখন জানতে পারলাম তার বিয়ে হয়ে গেল, তখন যেন আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। মিতু কী করে পারলো? সে কি পারলো না আর কিছুদিন অপেক্ষা করতে? এটাই ছিল বুঝি আমার প্রতি তার ভালোবাসা। নিজেকেও তখন আমার অপরাধী মনে হচ্ছিল, কারণ ওর তো কোনো দোষ নেই। একটা মেয়ের কতই বা চাপ সহ্য করার ক্ষমতা থাকে। আমারই ভুল হয়েছিল তাকে একা ফেলে যাওয়া, কিন্তু আমারও যে কিছু করার ছিল না, কারণ তাকে পেতে হলে আমার তাকে যোগ্য পাত্র হয়ে উঠতে হবে। কিন্তু নিয়তির কি খেল, সারা বছর গাছ পরিচর্যা করে ফল ধরার সময় গাছ ভেঙে গেল। জীবনে কি পাপ করেছিলাম জানি না, যার শাস্তি আমাকে এভাবে পেতে হলো।
তারপর মনে মনে সিদ্ধান্ত নিলাম সারা জীবন চিরকুমার হয়ে কাটিয়ে দেব, কারণ মৃত্যুর জায়গায় আমি কাউকে কল্পনা কখনো করিও না, আর করতে পারবো না, কারণ তার প্রতি আমার ভালোবাসাটা ছিল অন্য 8-10টা ভালোবাসার থেকে আলাদা। মৃত্যুর জায়গায় অন্য কাউকে সেই অধিকার দিতে পারবো কি না জানি না। এভাবে কেটে গেল আরও 2টি বছর। আজ আমি শহরের বড় ডাক্তারদের মাঝে একজন। তবু আমার মনে কিছু একটা অপূর্ণ রয়ে গেল। 4 বছর আগের সেই স্মৃতিগুলো আজও আমার মনের মধ্যে গাঁথা। কিন্তু আজ আমি মৃত্যুকে এইভাবে দেখবো তা কোনো দিন ভাবতেও পারিনি। এই 4 বছরে কোনো পরিবর্তন হয়নি মেয়েটার, একদম আগের মতোই আছে। ভেবেছিলাম স্বামীর সংসারে সে অনেক সুখেই আছে, তাহলে কেন আজও অ্যাবর্শন করার জন্য আমার কাছে আসলো? বাচ্চা তো সৃষ্টিকর্তার দেওয়া একটা উপহার, তাহলে কেন অন্য কিছু ভাবতে আমার বিবেকে বাধা দিচ্ছে? কারণ মৃত্যুর চরিত্রে আমি কখনো কোনো খারাপ কিছু দেখিনি। শিশির ভেজা ফুলের মতো পবিত্র ছিল আমার সেই মৃত্যু। দেখলাম মৃত্যু একা এসেছে, ভাবলাম নিশ্চয়ই কোনো গণ্ডগোল আছে, না হলে কেউ না থাক, অন্তত স্বামী তো সেই সময় তার পাশে থাকে। তো তাকে নিয়ে আলাদা একটা জায়গায় গিয়ে বসলাম। মাথা নিচু করে আছে সে, কোনো কথা বলছে না। ওকে মনের ভিতর জমে থাকা আক্ষেপ অনেক কিছুই বলে ফেললাম, তবে মেয়েটা মাথা নিচু করে আছে। যখন জিজ্ঞেস করলাম বাচ্চাটা কেন নষ্ট করতে চাইছো, তখন সে কান্না জড়ানো কণ্ঠে উচ্চস্বরে বলতে লাগলো, তো কি করব আমি? কি পরিচয় তাকে আমি বড় করব? দিন শেষে যখন সকল ছেলেদেরকে তাদের বাবা এসে বাড়ি নিয়ে যাবে, তখন ও যদি আমাকে বাবার কথা জিজ্ঞেস করে আমি কি বলবো? পিতৃহীন পরিচয় নিয়ে কি সে বড়